জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। তরুণদের কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাকে স্বাগত জানাবে বিএনপি। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সুযোগ তৈরি করে দেয়া। শনিবার জাতীয় শিক্ষক দিবসে বিএনপির প্রীতি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করা বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে, মেনে নিতে পারে, তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনায় আমির খসরু আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলোর সমর্থনই তারা ক্ষমতায় আছে। যারা সংস্কারের কথা বলে তাদের জানা উচিত বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে। নতুন করে সংস্কারের কথা শোনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। যারা জিয়াবাদের কথা বলে তাদের উদ্দেশ্য ভালো নয় উল্লেখ করে আমির খসরু বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশের জাতীয় সত্তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিসে ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো, একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে, বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছে বিএনপি। সরকারের থেকে চাঁদাবাজি বন্ধ করতে না পারা ও সিন্ডিকেট ভাঙতে না পারার জন্য বিএনপিকে দোষ না দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি। আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না, যে কারণে 3 মাস, 6 মাস, 9 মাস আমাদের কিছুই আর যায় আসে না। কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে, যখন পরাজিত ফ্যাসিবাদ আবার ক্ষমতা আসতে চায়, যখন পরাজিত ফ্যাসিবাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান, তখনই আমরা চিন্তা করি। কারণ বিএনপি অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না, নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্রের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে প্রশ্ন রেখে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিবে জনগণ তত দ্রুত নির্বাচনমুখী হবে। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে তার আগে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে। এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। যে সরকার যত শীঘ্র নির্বাচন ঘোষণা করবে, দিন তারিখ ঘোষণা করবে, যেটা আমরা রোডম্যাপ বলেছি, যেদিন ঘোষণা করবে তারপরে থেকেই জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এবং জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ষড়যন্ত্র কাজে দিবে না,
জনগণই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা অবনমন ঘটিয়ে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরের বড় ময়দানে কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীরা নিরাপত্তা ও মর্যাদার সাথে সব কাজ করতে পারবেন। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও দুঃশাসনের চিত্র তুলে ধরে দলটির আমির বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা চুরি করে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল। ক্ষমতায় গেলে নারীদের জন্য মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে দলটি। তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে, তারা আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, হাসিনা দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল। জামাত শিবিরকে নিষিদ্ধ করেও তার শেষ রক্ষা হয়নি। শনিবার ভোলা সরকারি স্কুল মাঠের দলের কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ৬-৭টা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী নির্বাচন হবে ইসলামী দলগুলোর ঐক্যের ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আরও বলেন, ভোটকে উৎসব ও আমেজহীন করা হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। শনিবার কুমিল্লার দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং দেবিদ্দার রেজাউদ্দিন পাইলট মডেল বিদ্যালয়ে পৃথক মাঠে আয়োজিত উপজেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সর্বগ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছে, কিন্তু দেশের ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে। এছাড়া 2 উপজেলার কর্মী সম্মেলনে অতীত ও বর্তমান জামাতে ইসলামের নেতাদের ছবি সংবলিত প্লে কার্ড নিয়ে হাজির হন কর্মীরা। নিরপেক্ষ নির্বাচন দুবার হইল, কিন্তু এরপরে তারা দেখলো তাদের জনমত যখন নিচে নেমে গেল, তখন বলল যে এইটা আর চলবে না, কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে ঝাঁটিয়ে বিদায় করে দিল। আগামী দিনে সমঝোতার নির্বাচন হোক, ঐক্যবদ্ধ হোক, ইসলামী সরকার গঠন করতে হবে। ইসলামী সরকারের বাইরে কোন সরকার বাংলাদেশকে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। 111 নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে সংস্কারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে, তাই কারো দাবেদারি করার অধিকার নেই। এর আগে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় অংশ নেন তিনি। সেখানে এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে, তাই তাদের নির্বাচনে আসতে দেয়া যাবে না। জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের জন্যই সংস্কারের কাজ চলছে। উপদেষ্টা হবার পর প্রথমবারের মতো নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে যান মাহফুজ আলম। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ। বিএনপি 1-11-র মতো সরকার চায়, যার মাধ্যমে কারচুপি করে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আর আওয়ামী লীগ গুজব ছড়িয়ে দেশে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার আলাদা 2 অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন।
আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার ১/১১-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে, যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা, এই মুখ তো আর তারা দেখাতে পারছে না। এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের নবনির্বাচিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আরও বলেন, গণ অভ্যুত্থানের সুফল পেতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। মজলিসে শুরার সাধারণ অধিবেশনে বক্তারা বলেন, এখনও স্বৈরাচারের দোসর কিছু আমলা ও ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনে আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য জরুরি। এ সময় দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এর আগে 2025-26 দু বছরের জন্য খেলাফত মজলিসের 118 সদস্যের কেন্দ্রীয় পরিষদের নির্বাচন হয়, যেখানে আমিরে মজলিস নির্বাচিত হন মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব নির্বাচিত হন ডক্টর আহমদ আব্দুল কাদের। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায় বেগম জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল তাকে। ডাক্তাররাও পরামর্শ দিয়েছে বাসায় গেলে আরো মেন্টালি মোর রিল্যাক্স থাকবেন। উনি খুব হাসি খুশি এবং উনি যাওয়ার সময় আপনাদের সবাইকে দোয়া করতে বলেছেন এবং যাতে দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে, এবং আমাদের বিশ্বাস উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর পূর্ব ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার কমিটির এক সভায় বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার তালিকাভুক্ত করায় কারো কারো সম্পর্কে কিছু অভিযোগ আসায় এ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনর্প্রকাশ করা হবে বলেও জানানো হয়। এতে গত 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 ক্যাটাগরিতে 10 জনের নাম ঘোষণা করা হয়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 5টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। 4 দিনের সফরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস মোট 47টি ইভেন্টে যোগ দেন। তিনি 4 জন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 জন শীর্ষ কর্মকর্তা, বৈশ্বিক শীর্ষস্থানীয় 10 কোম্পানির প্রধান নির্বাহী, বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজিত 9টি প্রোগ্রাম, 8টি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও 2টি অন্য অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিএনপি, আর আওয়ামী লীগ বেগম পাড়া তৈরি করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
শনিবার বিকেলে নগর সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণ পরিবর্তন চায়। একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমরা এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? 5 আগস্টের ঐক্যে ফাটল ধরেছে। গুজব তৈরি করে ভারত আবারও ফ্যাসিবাদ শক্তিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, রাজনীতিবিদ ও ছাত্র জনতা ঐক্যবদ্ধ না থাকলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। নানা ধরনের গুজব ছড়ানোর মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল 5ই আগস্টে, সেই ঐক্যটা কিন্তু গত 5 মাসে কমে গেছে এবং এই ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কার্ড খেলার সাহস পাচ্ছে। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সকলকে। ডিআরইউতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করে নূর বলেন, সরকার গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে উপদেষ্টারা। অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নূর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল, কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা? ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল। 5 মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল, সবাই না হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাঁটি, এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। দেশকে এগিয়ে নিতে তরুণদের সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। সাভারে অনুষ্ঠিত ৮ম জাতীয় যুব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন দেশের অঞ্চল থেকে প্রায় ৮ শতাধিক তরুণ। উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টিরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, তরুণদের সৃজনশীলতা ও পরিবর্তনের ইচ্ছাশক্তি বাংলাদেশকে আরও উন্নত করতে পারে। জেগে উঠেছে এই দেশের তরুণ সমাজ এবং একবার জেগে উঠলে তো আর ঘুমোতে যাওয়া যায় না, যায় কি? জাগ্রত তরুণ এই দেশকে এবার পরিবর্তন করবে। 2024 আমাদের ছেলেমেয়েরা দেশকে ভালোবাসতে শিখেছে, এই মাটিকে ভালোবাসতে শিখেছে, ফ্ল্যাগকে সম্মান করতে শিখেছে। ওরা এবার দেশটাকে গড়বে, যেখানে আমরা পারিনি সেখান থেকে তাদের শুরু। অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সৃষ্টির পেছনে বহু মুক্তিযোদ্ধাদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। শনিবার বেলা 12টায় বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ সৃষ্টির পিছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে। এটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো হয়েছে। এগুলির জন্য মুক্তিযোদ্ধা সংসদকেও সক্রিয় করার চেষ্টা করছি। এটাও সংসদও আসবে। তো সব মিলে আমরা এমন একটা উদ্যোগের মধ্যে যাচ্ছি যে
আমরা যারা অমুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এই ঘটনা বাংলাদেশ ও বাংলাদেশিদের প্রতি ভারতের আগ্রাসী আচরণকে আরও স্পষ্ট করে দেয়। যে দেশ নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, সে দেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো জবাব চাওয়া হয়নি। এমন নতজানু পররাষ্ট্রনীতি তারা চায় না। আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে। দিল্লিকে কেবলা বানিয়ে কোন রাজনীতি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিকে বাদ দিয়ে শুধু সন্তান পাবে কোটার সুবিধা, এমনটা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন উপাচার্য। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯34 আসনের বিপরীতে ১,২৫,৪১৮ জন শিক্ষার্থী আবেদন করে। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৪৩ জন শিক্ষার্থী। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই পদ্ধতি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি হাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। এই বিষয়ে দায়বদ্ধ এবং আমরা পরিশ্রম করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো বড় মাপের বিপদ হয়নি, কোনো অভিযোগ আসেনি। প্লাস্টিক ও রাবারের তৈরি পাদুকা উৎপাদনে আরোপিত ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই দাবি জানান। ব্যবসায়ীরা বলেন, 15% ভ্যাট আরোপ করা হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এ সময় তারা বলেন, নতুন করে ভ্যাট আরোপ করা অযৌক্তিক। এটি কার্যকর হলে সব ধরনের সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। স্বল্প আয়ের ক্রেতাদের কথা বিবেচনার পাশাপাশি এই শিল্পের নেতিবাচক প্রভাব কাটাতে সরকারকে সিদ্ধান্ত বিবেচনার দাবি জানান এই খাতের ব্যবসায়ীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছে সিলেট মহানগর বিএনপি। কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মারা যান বলে অভিযোগ করে নেতাকর্মীরা তার মৃত্যুর সাথে জড়িতদের বিচারের আওতার দাবি জানান তারা। এছাড়া আলোচনা সভা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় ২০০ পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে সিলেট মহানগর বিএনপি। দিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বুকের এক পাশে গুলিবিদ্ধ হাবিলকে
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিজিবি জানায় রাত 3:30টার দিকে 6-7 জন ভারতে প্রবেশ করে। এর কিছু সময়ের মধ্যে গুলির শব্দ পান তারা। খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে হত্যার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে ময়না তদন্তের পর অর্ণবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্ণব হত্যাকাণ্ডে পরিবার, স্বজন ও এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। তার নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। এর আগে শুক্রবার রাত 9:15টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী অর্ণবকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সঙ্গে স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীকে শনাক্তের দাবি করেছেন এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে রাউজানের নোয়াপাড়ার নিরামিষ পাড়ায় আজ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের দাফন করার কথা রয়েছে। এদিকে ভয়াবহ এ হত্যাকাণ্ডের পর আতঙ্কিত এলাকাবাসী। ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি, তবে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পক্ষ থেকে বা তার পিছনের পক্ষ থেকে এজাহার নিয়ে আসার জন্য আমরা বারবার তাদেরকে বলছি, যা নিয়ে আসলে থানায় মামলা রেকর্ড করে দিতে। প্রাথমিকভাবে কিছু নাম এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছুটা শনাক্ত করতে পেরেছি এবং তাদের ব্যাপার তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রয়েছে। আর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান অব্যাহত আছে, আমরা সবাই মাঠে আছি। চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির সময় 11 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 11:30টায় নগরীর খুলশির আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনে ডাকাতির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একাধিক খেলনা পিস্তল, ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র সহ অন্যান্য সরঞ্জাম। পুলিশ জানায় ডাকাত দলের সদস্যরা 2টি মাইক্রোবাস নিয়ে ওই এলাকায় গিয়ে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একটি বাসায় ঢোকে, কিন্তু বাসা মালিকের সন্দেহ হলে তারা খুলশি থানায় যোগাযোগ করে। পরে পুলিশ গিয়ে পুরো ভবনে অভিযান চালিয়ে আটক করে তাদের। গুজব ছড়িয়ে চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডকে একটি মহল অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন উপ পুলিশ কমিশনার রইসউদ্দিন। দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতকে বিশ্বের কাছে নেতিবাচকভাবে তুলে ধরতেই এমন ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলনে কথা জানায় উপ পুলিশ কমিশনার রইসউদ্দিন। গেল বুধবার চট্টগ্রাম ইপিজেডে নির্মাণাধীন ভবনে 3 শিশুকে বলি দেওয়া হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে ইপিজেডে। এতে শ্রমিকরা 2 দিন ধরে টানা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 3 শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। শিশু বলি কিংবা নিখোঁজের বিষয়টি পুরোটাই গুজব ছিল। এর আগে গেল 11 জানুয়ারি চট্টগ্রাম ইপিজেডে 2টি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। এছাড়া গত 1 মাস ধরে বেতন ভাতা সহ নানা দাবিতে বিভিন্ন কারখানায় আন্দোলন করেন শ্রমিকরা। এসব ঘটনার পেছনে কাদের ইন্ধন আছে সেটি পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে বলেও জানান রইসউদ্দিন। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার সকালে স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। প্রায় আধা ঘন্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, টঙ্গীর বিআরটি ফ্লাইওভার থেকে গাজীপুর পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কয়েকদিনে অন্তত 20 জন শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানান, ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল টিম কাজ করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। নরসিংদীর হাড়িধোয়া নদীতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকালে
সদরের ভেলানগর ব্রিজ এলাকায় নদীতে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রায় 600 শ্রমিক কাজ করেছে এই অভিযানে। প্রাথমিকভাবে নদীতে থাকা কচুরিপানা ও অন্যান্য হালকা বর্জ্য পরিষ্কার করা হয়েছে। 37 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটির পুরোটাই দখল ও দূষণের কবলে পড়েছে উল্লেখ করে নদী বাঁচাতে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্ভাবনী পণ্যের বিপণন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে 5 দশকের পথ চলা পূর্ণ করেছে এসএমসি। এই উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশি বিদেশি ব্যক্তিবর্গ, মিডিয়া ও জনস্বাস্থ্য খাতের ব্যক্তিরা যোগ দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএমসি ব্র্যান্ডের ওর স্যালাইন দেশজুড়ে সহজলভ্য করার ফলে ডায়রিয়াজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বর্তমানে এসএমসি মা ও শিশু, কিশোর কিশোরী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করছে। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেন, এসএমসি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সাফল্যের সাথে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করে আসছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে 200 ফিলিস্তিনি জিম্মিকে। স্থানীয় সময় শনিবার দুপুরে ইসরায়েলি 4 নারী বন্দীকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। এর প্রায় 3 ঘন্টা পর চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান 200 ফিলিস্তিনি। দীর্ঘ 16 মাস পর হামাসের হাত থেকে 4 নারী সেনা মুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তেল আবিব। এদিকে স্বজনদের ফিরে পেয়ে আনন্দে ভাসছে ফিলিস্তিনের নাগরিকরা। বন্দি বিনিময়ের দৃশ্য দেখতে জড়ো হন হাজারো মানুষ। 2023 সালের 7 অক্টোবর নেহাল আর্মি বেজ থেকে যে 7 নারী সেনাকে জিম্মি করা হয় তাদের মধ্যে এই 4 জনও ছিলেন। চলমান ও নতুন সকল ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র। দূতাবাসগুলো পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে এই তথ্য। যদিও এর আওতামুক্ত থাকবে ইসরায়েল ও মিশর। এর আগে গেল সোমবার বৈদেশিক উন্নয়নে প্রকল্প পর্যালোচনার জন্য 90 দিন সহায়তা স্থগিতের নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় দাতা রাষ্ট্র যুক্তরাষ্ট্রের 2023 অর্থ বছরে বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল $7,200 কোটি। নতুন সিদ্ধান্তের কারণে গাজায় মানবিক ও ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। নানা নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর পদ সুরক্ষিত করলেন পিট হেগসেথ। আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রীর পদ প্রায় ফসকে যাচ্ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেগসেথের। স্থানীয় সময় শুক্রবার রাতে হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। পদ নিশ্চিতের শুনানিতে যৌন হয়রানি, অনিয়ন্ত্রিত মদ্যপান ও বিশ্বাসঘাতকতার অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে পড়েন হেগসেথ। তার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন। পরে তাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হবে কিনা সে প্রশ্নে ভোট হয় সেনেটে। সিনেটের সাবেক সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকক্লেন্স তিনি 3 রিপাবলিকান সিনেটের ভোট দেন হেগসেথের বিরুদ্ধে। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে ভাইস প্রেসিডেন্ট জো ভ্যান্স হেগসেথের পক্ষে ভোট দিয়ে তার প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। রাশিয়ার রায়াজান প্রদেশের তেল শোধনাগার ও রাজধানী মস্কোর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে সফল হামলার দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর। রয়টার্স বলছে, একযোগে 121টি ড্রোন ব্যবহার করে এই ডিপ স্ট্রাইক অপারেশন চালিয়েছে ইউক্রেন। কিয়েভ জানায়, মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রায়াজান অঞ্চলের ওই তেল শোধনাগারে হামলা করাই ছিল ইউক্রেনীয় সেনাদের প্রধান উদ্দেশ্য। ইউক্রেনীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, ওই তেল শোধনাগারটি মূলত মিসাইল সরঞ্জাম ও সমরাস্ত্র নির্মাণের কাজে ব্যবহার করত পুতিন বাহিনী। যদিও ইউক্রেন থেকে ছোড়া সবগুলো ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন।
লস অ্যাঞ্জেলেসে নতুন করে আরও 10টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এর মধ্যে সান দিয়েগো মেক্সিকো সীমান্ত পুড়ে গেছে 5,300 একর এলাকা। দাবানল শুরুর 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি প্যালিসেডস ও ইটন অঞ্চলের আগুন। ক্ষতিগ্রস্তদের জন্য $250 কোটি সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এদিকে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যর্থতার অভিযোগে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমা সংস্কার কিংবা বাতিল করার নির্দেশনা দেয়া হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন এখন চারদিক। এবার খেলার খবর। অবশেষে 5 মাস অপেক্ষার পর বিসিবির বর্তমান কমিটির শূন্য পদগুলোতে পরিচালক নিয়োগ করা হলো। অনেকটা কালক্ষেপণের পর অবশেষে বিসিবির 10 জন পরিচালকের মধ্যে 21টি উইংয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। অবশ্য ওয়ার্কিং ও সিকিউরিটি বিভাগে এখনও কোনো পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ উইংগুলোর মধ্যে মার্কেটিং এবং কমার্শিয়াল কমিটির পরিচালক হিসেবে থাকছেন স্বয়ং প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ফাইন্যান্স ও গেম ডেভেলপমেন্ট কমিটির পরিচালক হিসাবে ফাহিম সিনহা, ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, টেন্ডার অ্যান্ড পারচেস কমিটিতে মাহবুব আনাম আর অন্যান্য কমিটির দায়িত্ব বন্টন করা হয়েছে আকরাম খান, ইফতেখার রহমান ও অন্যান্য পরিচালকদের মাঝে। বিপিএলে পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের দায়িত্ব নিয়েছে বিসিবি। 48 ঘন্টার মধ্যে পারিশ্রমিক ইস্যুর সমাধান করা হবে। শনিবার বোর্ড সভা শেষে বিপিএলে ওঠা ফিক্সিং ইস্যুতে আকসু তদন্ত করছে বলেও জানিয়েছে বিসিবির 2 পরিচালক ইফতেখার আহমেদ মিঠু ও মাহবুব আনাম। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। বিসিবির অ্যান্টি কারাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ারাধীন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছেন। রংপুর রাইডার্সের সাথে মুখোমুখি হওয়া 2 ম্যাচই হার, তবে বাকি ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে টেবিল টপার রংপুরের ঘাড়ে শ্বাস ফেলছে তামিম ইকবালের দল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করার ফাঁকে দলে সিনিয়র ক্রিকেটারদের ভূমিকার কথাও জানিয়েছেন ফরচুন বরিশাল অলরাউন্ডার মোহাম্মদ নবী। I still have 4 games left here to focus on that 4 games and put our team in the top 2. We helped Tamim, yeah. It's most of the time he is on the boundary, and then we will discuss always which field is on the right place and which bowler is suitable at their situation. And out the field, Tamim is the great and is one of the best. সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ নারী ক্রিকেট দল, কারণ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজের কাছে 8 উইকেটে হেরেছে জ্যোতিরা। সিরিজ নির্ধারণী লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে 118 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে 27.3 ওভারে জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা। 2-1 ব্যবধানে সিরিজ হারায় বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। বিশ্ব আসরে খেলা নিশ্চিত করার লড়াইয়ে জ্যোতিদের প্রতিপক্ষ উইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। 6 দল থেকে 2টি দেশ পাবে বিশ্বকাপে খেলার টিকিট। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ টেবিলে 7 নম্বরে অবস্থান বাংলাদেশের। টেবিলের প্রথম 6 দল সরাসরি খেলবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খবর। মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনই 20 উইকেটের পতন দেখল টেস্ট দুনিয়া। টস জিতে ব্যাটে নামে উইন্ডিজ। নোমানের দুর্দান্ত হ্যাটট্রিকে 38 রানেই 7 উইকেট হারায় সফরকারীরা।
টেস্টে পাকিস্তানের হয়ে প্রথম স্পিনার হিসাবে হ্যাটট্রিকের মাইল ফলক ছুঁয়েছেন নোমান। ৫৮ রানে ৮ উইকেট হারানো উইন্ডিজকে রক্ষা করেছেন গুদাকেশ মতির ৫৫ রানের ইনিংসে ১০০ পেরোয় ক্যারিবিয়ানরা। রোজ করেছেন ২৫ রান, ওয়ারিকান করেছেন ৩৬ রান। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে উইন্ডিজের ইনিংস। নোমান আলী নিয়েছেন ৪১ রানে ৬ উইকেট। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানও। ওয়ারিকান ও মতি বল হাতে নেন ৭ উইকেট। শেষ পর্যন্ত সৌদ শাকিলের ৩২ ও মোহাম্মদ রিজওয়ানের ৪৯ রানের কল্যাণে ১৫৪ রানে অল আউট হয় পাকিস্তান। সিলেটে তারুণ্যের উৎসবকে ধারণ করে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার বিকেলে লীগের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। আয়োজকরা জানান, একটি কর্মক্ষম বাংলাদেশ গড়তে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লিগে বিভাগে ৪ জেলার ৪টি দল অংশগ্রহণ করেছে। এখানের ভালো খেলোয়াড়দের নিয়ে কাজ করবে বাফুফে। ফুটবলকে মাঠে রাখতে বাফুফের নিজস্ব অর্থায়নে চেষ্টা চলছে খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর বলে মন্তব্য করেন আয়োজক কমিটি। অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের ব্রাজিলকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা। খেলার ৬ মিনিটে সুবিয়াব্রির গোলে লিড নেয় আকাশী নীলরা। ৮ম মিনিটে ইকেভেরির গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটে সিরোটের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৩-০। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে রবার্টোর গোলে ৪-০ গোলে লিড পায় আকাশী নীলরা। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইকেভেরি। ৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকেন সান্তিয়াগো হিদেলগো। ইতিহাসে এই প্রথম এত বড় ব্যবধানে হেরেছে সেলসরা। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে ৩-০ গোলের বেশি ব্যবধানে হারেনি তারা। জাতীয় দল থেকে শুরু করে যে কোনো পর্যায়ে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে হার এটি। এর আগে ১৯৪০ সালে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মৌসুমের মাঝে ক্লাব ছাড়লেন ম্যান সিটি অধিনায়ক কাইল ওয়াকার। লোনে খেলতে যাচ্ছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। ম্যান সিটির হয়ে সব কিছুই জিতেছেন কাইল ওয়াকার। আকাশী নীলদের হয়ে ৬টি প্রিমিয়ার লিগ, 4টি লিগ কাপ, 2টি FA কাপ, 2টি কমিউনিটি শিল্ড ও উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড ক্লাবের শিরোপা জিতেছেন তিনি। গেল কয়েক মৌসুমে প্রিমিয়ার লিগে অন্যতম সেরা রাইট ব্যাক ছিলেন কাইল ওয়াকার। নিজের সেরা সময়ে তিনি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে ছিলেন মূর্তিমান আতঙ্ক। এই মৌসুমের বাকি সময় এসি মিলানের হয়ে খেলবেন ম্যান সিটির সাবেক অধিনায়ক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।